ওং জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৫৫তম পর্ব। সকলকে স্বাগত জানাই। যারা অনলাইনে এই নিবেদিতার ভারত দর্শন প্রতি রবিবার অপেক্ষায় থাকেন, তাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই পবিত্র কুমার সুর মহাশয়কে, যিনি আপনাদের সামনে আমাকে প্রতি রবিবার সকাল ৬টার সময় হাজির করেন। তার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। নিঃশব্দে নীরবে যে দায়িত্বটি পালন করে চলেছেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সুখ্যাতি সহ সমালোচনা, তার সাথে সাথে প্রশংসা, কখনো কখনো এই নিবেদিতার ভারত দর্শনে যে দিকগুলি আমার দ্বারা আলোকিত এখনো পর্যন্ত হয়নি, তার জন্য বিভিন্ন পরামর্শ, সমস্ত দিক দিয়ে কেবলমাত্র শ্রোতা বা দর্শকরা বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী নিবেদিতা যারা আগ্রহের সাথে উপভোগ করছেন, তাদের চাওয়া পাওয়া, তাদের উপলব্ধি এবং যে কোনোভাবেই যদি কোনো অংশটি বাদ পড়ে যায়, সেটির জন্য আমাকে স্মরণ করিয়ে দেওয়া, তার জন্য আমি সত্যি নিজেও সমৃদ্ধ হচ্ছি। আমার অপূর্ণতাও পূর্ণতার দিকে আলো পাচ্ছে, তাতে তাদের প্রতিও আমি অকুণ্ঠ চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি। কারণ নিবেদিতার ভারত দর্শন কেবলমাত্র এক বিদেশিনী মহিলার দৃষ্টিতে ভারত দর্শন নয়, এই ভারত দর্শন ভারতবাসীরও ভারত দর্শন। ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেও যারা ভারতবর্ষকে চেনেননি, ভারতবর্ষকে জানেননি, ভারতবর্ষকে অনুভব করেননি, ভারতবর্ষের অন্তর আত্মায় প্রবেশ করার সুযোগ পায়নি, আমার মনে হয় তাদেরও ঘুরে ফেরার বা ফিরে দেখার এটাই বোধহয় অবকাশ নিবেদিতার ভারত দর্শনের মাধ্যমে। আমার মনে পড়ে একটি অসাধারণ কথা। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয় তার লোকমাতা নিবেদিতা ৪টি খণ্ডে যে পুস্তক রয়েছে, সেখানে যে ধরনের আলোচনাগুলি হয়ে রয়েছে, সেই আলোচনার মধ্যে আমরা দেখব, সেই আলোচনাতে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে সমৃদ্ধ করা হয়েছে। সেখানে নিবেদিতার বিভিন্ন দিককার মধ্যে যেটি সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয়, সেটি ছিল শঙ্করী প্রসাদ বসুর প্রথমের দিকে ৪টি খণ্ডে প্রকাশিত হয়েছে। সেই ৪টি খণ্ডের মধ্যে প্রথমটি তার ছেলেবেলার বা পারিবারিক জীবন এবং স্বামীজির সাথে আলাপের দিন সহ স্বামীজির সাথে পাশ্চাত্যে তার ঘটনাবলী। দ্বিতীয় খণ্ডটি দুটি ভাগ রয়েছে। সেই দ্বিতীয় খণ্ডের মধ্যে দুটি ভাগ রয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা বিপ্লব আন্দোলন এবং জগদীশচন্দ্র বসুর সাথে তার ক্রিয়াকলাপ, এবং চতুর্থ ভাগটি সেটি ২৬০ পাতার মতো। মাঝের খণ্ডটি যে দুটি খণ্ডে সেটি ৬২০ পাতার মতো, লাস্টেরটি ২৬০ পাতার মতো। সেই বইটির মধ্যে আমরা দেখব অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের শিল্প আন্দোলন এবং বিভিন্ন দিককার ভারতবর্ষের শিল্পী চেতনার নিবেদিতার দৃষ্টিতে এক নতুন
আঙ্গিকে ভারতবর্ষের শিল্পচর্চাকে সামনে রেখে বিশ্বের শিল্প জগতের একটি সুন্দর ছবি তুলে ধরেছেন শঙ্করীপ্রসাদ বসু মহাশয়। নিবেদিতাকে সামনে রেখে অবশ্যই সেই শঙ্করীপ্রসাদ বসু মহাশয় তার লোকমাতা নিবেদিতার মধ্যে একটি জায়গাতে সুন্দরভাবে বর্ণনা করছেন। সেখানে লিখছেন, নিবেদিতা ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি ঠিকই, তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের ধূলিকণায় আমরা বড় হয়েছি, কিন্তু ভারতবর্ষের মানুষ হয়েও ভারতবর্ষের সাথে পরিচিত হয়েছি কিন্তু ওই পাশ্চাত্যে জন্মগ্রহণকারী তথা আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ওই মহিলাটির ভারতবর্ষে এসে ভারতবর্ষের সমস্ত দিককে ভারতবাসীর মতো করে ভারতবাসীর সামনে তুলে ধরা, এটি নিবেদিতার দ্বারাই সম্ভব হয়েছিল। তাই আমাদের ভারত পরিচিতি ওই পাশ্চাত্যে জন্মগ্রহণ করি নিবেদিতার সান্নিধ্যেই সবচেয়ে বেশি করে আমাদের পরিচিতি ঘটেছিল ভারতবর্ষের সাথে। তাই ভারতবর্ষের মানুষ প্রতিটি নিবেদিতার কাছে ঋণী। আমরা এর আগের দিন আলোচনার মধ্যে বলছিলাম যে ইতিহাসেরও ইতিহাস থাকে। নিবেদিতা এই জন্মগ্রহণের আগেই যদি দেখি, তাদের পূর্বপুরুষরা যে স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ডে তাদের আসা, তাদের আদি বাস যে স্কটল্যান্ডে, সেখান থেকে চলে এসেছিলেন আয়ারল্যান্ডের র্যাভেস্টফরে। মার্গারেট পিতামহ রেভারেন্ড জন নোবেল স্থানীয় প্রোটেস্ট্যান্ট চার্চের ধর্মযাজক ছিলেন। ধর্মযাজক হলেও আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামে বিশেষ ভূমিকার জন্য স্বদেশ প্রেমিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু তিনি দীর্ঘজীবী হননি। মাত্র 35 বছর বয়সেই লোকান্তরিত হন। তার পত্নী মার্গারেট এলিজাবেথ নীলাস একা হয়ে গেলেন। এই এলিজাবেথেরই চতুর্থ সন্তানের নাম স্যামুয়েল রিচমন্ড নোবেল। তিনি বড় হয়ে বিবাহ করেছিলেন এক প্রতিবেশিনীকে, তার নাম মেরি ইসাবেল। জীবিকার কারণে তারা রাস্টেভার ছেড়ে টাইরনের ড্যানগানন শহরে চলে গেছিলেন। পরিবারের অন্যান্য সন্তানেরা মায়ের কাছেই ছিলেন। কিছুকাল পরে মেরি ইসাবেল অন্তঃসত্ত্বা হয়েছিলেন। এই এলিজাবেথের চতুর্থ সন্তান তার পরিবারের যে ধর্মভীরুতা বা ধর্মকেন্দ্রিক একটি পরিবার, তাদের দেশাত্মবোধ ধর্মের আরেকটি অঙ্গ। স্যামুয়েলের পত্নী প্রতিদিন প্রার্থনাকালে বলতেন, প্রভু, যদি আমার নিরাপদে সন্তানের জন্ম হয় তাহলে আমি তোমার চরণে সমর্পণ করব। সেই ইতিহাস হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। 1867 সালের 28 অক্টোবর সবে আকাশে আলো ফুটছে উষাকালে ভূমিষ্ঠ হয়েছিলেন ওই অতি সুন্দর এক কন্যা সন্তান। সে সন্তানই জন্মেতেই তার মা ঈশ্বরের কাছে যে প্রার্থনা জানিয়েছেন, সেই প্রার্থনার পরিপ্রেক্ষিতে তিনি যেন ঈশ্বরের কাছেই তাকে ছেলেবেলা থেকেই সমর্পিত করে রেখেছিলেন। পিতামাতার যেন এই আদরের সন্তানটি গড গিফটেড, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত, এবং ঈশ্বরের কাছেই তারা সমর্পিত করে রেখেছেন। এই স্যামুয়েল যখন তার 34 বছর বয়স, তখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। 2 কন্যাকে রেখে গিয়েছিলেন, অর্থাৎ মার্গারেট নোবেল, নিবেদিতা তথা তার বাবাকে হারিয়েছিলেন খুব অল্প বয়সে। একটি ছেলেও, অর্থাৎ তার ভাইও ছিল, তার নাম রিচমন্ড। মৃত্যুর প্রাককালে স্যামুয়েল স্ত্রীকে বলেছিলেন, মার্গারেটকে ভগবান যেদিন আহ্বান করবেন সেদিন যেন ছেড়ে দেওয়া হয়, বাধা যেন না দেওয়া হয়। ও এসেছে বড় একটা কিছু করার জন্য। পিতার এই ভবিষ্যৎবাণী মার্গারেটের জীবনে অক্ষর অক্ষরে ফলে গিয়েছিল। সেটা আমরা তার পরবর্তী জীবনকালকেই দেখলেই বুঝতে পারি। কিন্তু এই কথাটা বারবার বলা হয় যে তার বাবা মা তার ভবিষ্যৎ ঈশ্বরকে
যেন সমর্পণ করেছিলেন। তাই তারা ভারতবর্ষে স্বামীজির দ্বারা আহ্বানকে যেন এটি পূর্ব নির্ধারিত হয়েছিল, এটি তাদের ধারণা ছিল। সময় তো বসে থাকে না। মৃত্যুর পরে অর্থাৎ স্যামুয়েল 10 বছর বয়সেই যখন নিবেদিতার ওই মার্গারেট নোবেলের বাবার শরীর চলে যায়, জীবনের উত্তপ্ত স্থিতিতে আবার টান টান হয়ে গেল যেন তাদের পারিবারিক জীবনটি। সেই অবস্থায় মার্গারেট আর মেয়ে একটা চার্চ পরিচালিত হ্যালিফ্যাক্স স্কুলে ভর্তি হয়েছিলেন। সেই সময়কার পাশ্চাত্যের বিদ্যালয়ে একটা ধর্মীয় পরিবেশ থাকত। সমাজের তখন 3টে দিক, যেন 3টে পাড়া। একটা হলো দরিদ্র, অশিক্ষিত, নির্যাতিত মানুষের আস্তানা, সেটি একটি আদিম দিক। অপরাধ, দেহ ব্যবসা, বিশ্রী একটা পরিবেশ, সেদিকে তাকারও অবকাশ কারো থাকে না। এরপরে বিকাশশীল জনজীবন, সেখানে ধর্ম আছে, নতুন বিজ্ঞান আছে, জ্ঞানের চর্চা আছে, আকাশকে ধরার প্রচেষ্টা আছে। এর মাথার উপর ধনীদের বিলাসবহুল জীবন, রাজা, মন্ত্রী, লর্ড, ব্যারন, এসব ভালো ভালো পোশাক, বিশাল প্রাচুর্য, সেই অনুপাতে অহংকারও থাকবে, এটাই স্বাভাবিক। এই মাঝের স্তরের জীবনেই ছিল মার্গারেটের বাবা স্যামুয়েল। মার্গারেট, মেয়ে আর রিচমন্ড, এই 3 সন্তানকে নিয়ে তাদের যে পরিবার, যে পরিবেশে তারা জন্মগ্রহণ করেছেন এই 3 ভাই বোন, সেই পরিবেশে তারা বড় হতে থাকছিল। শুনতে লাগছিলেন নীতির কথা, ধর্মজীবনের কথা, প্রয়োজনীয়তার কথা, মানসিক বিকাশের কথা। বাবা, দাদু, ঠাকুমা তাদের কাছ থেকে যেসবগুলি শিখছিল সেগুলি এর দ্বারাই যেন নিয়ন্ত্রিত। ভারতবর্ষের সংস্কৃতির সাথে যেন অনেকটা মিল রয়েছে। আগের দিনে মিস ল্যারটের কথা বলছিলাম, যে স্কুলে নিবেদিতা ভর্তি হয়েছিলেন। তিনি অসম্ভব ভালোবাসতেন এই ছাত্রীটিকে। তাদের এই ভাই বোনের জীবনের তুচ্ছতম ব্যাপারের দিকেও তার নজর থাকত। সংযম, নিয়মবর্তিতার উপরে অসম্ভব জোর দিতেন তিনি। অন্যায় কাজের জন্য অনুতাপ, সেবা, আত্মত্যাগ ইত্যাদি গুণের বিকাশের দ্বারা ছাত্রীদের আদর্শ ব্রহ্মচারিণী করে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য। অর্থাৎ প্রথমকার জীবনে ছেলেবেলায় যদি ভিতটা ঠিকমতো তৈরি হয়, তার ভবিষ্যৎটা সুকাঠামোর উপরে নির্ধারিত হয়ে একটা বিশাল আচ্ছাদন তৈরি করতে পারে। সেই আচ্ছাদনের তলায় বহু মানুষ আশ্রয় পেতে পারে, এটা যেন তারই একটা ভিত্তি। তাই তার ওই প্রধান শিক্ষিকা তাকে যেভাবে তৈরি করছিলেন, সংস্কার নিয়েই যেন তাকে এগিয়ে যেতে সাহায্য করছিলেন। এই মিস ল্যারেটকে 2 বছর পেয়েছিলেন মাত্র নিবেদিতা। এরপরে এসেছিলেন মিস কলিন্স। মার্গারেটকে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন। প্রতিভা আছে মনে, জিজ্ঞাসা আছে, এই সমস্ত চিন্তা শুধু মার্গারেটের জীবনকে যেমনভাবে আলো দেওয়ার কথা তাতেই স্থির থাকতে পারছিলেন না কলিন্স নিজে তার নতুন দিককে উন্মোচন করার জন্য বিভিন্ন তার জিজ্ঞাসার সম্মুখে দাঁড় করিয়ে তাকে ভালো কিছু দেওয়ার সন্ধান দিতে শুরু করেছিলেন। রোজ বাইবেল পড়তে বলতেন, যিশুর বাণী পাঠ করা হতো, সমবেত কণ্ঠে প্রার্থনা হতো। অন্য কার কি হচ্ছে বলা না গেলেও মার্গারেট যে ধীরে ধীরে জীবনের অন্য একটি আকাশে মাথা তুলছিলেন সে বিষয়ে প্রমাণ তার পরবর্তীকালের জীবনে আমরা পাই। স্কুলের ছাত্রী মার্গারেট বড় একা ছিলেন। পিতার স্নেহ থেকে বঞ্চিত, পরম পিতার আশ্রয়ে তিনি বড় হচ্ছেন যেন, এটা তিনি বুঝতে পারছেন। বেশিরভাগ সময় কল্পনার রাজ্যে বিচরণ করছেন, মেঘলোকের ওপারে। আকাশের কোনো সীমানায় তার সঠিক সন্ধান কেউ দিতে পারছে না। মার্গারেট জলের আয়নায়, আকাশের ছবিতে, নদী তরঙ্গের অস্ফুট শব্দে, অরণ্যের সবুজ অন্ধকারে কি যেন একটা আছে, কে যেন একজন আছেন। তার জাতি, বর্ণ কি তা জানার প্রয়োজন নেই। তিনি প্রেম, তিনি ভালোবাসা, তিনি সুস্বাদু, তিনি স্মিত, তিনি সবেতেই সন্তুষ্ট। এই তরঙ্গে কন্যা মার্গারেটের জীবন ভেসে চলছিল। আর 5টি মেয়ের মতো তিনি চঞ্চল নয়, অমনোযোগীও নয়। এই বয়সে তার সব কাজে অদ্ভুত পরিচ্ছন্নতা, শিক্ষয়িনী লক্ষ্য
করার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অধিকাংশ সময় সে যেন ভাবত নতুন ভাবনার রাজ্যে সে যেন বিচরণ করত। স্কুলের সব মেয়েদের মধ্যে একটা যেন একটু পার্থক্য তার মধ্যে, ধীর স্থির নম্র, বেশিরভাগ সময় সে যেন অন্য কোনো লোকের মধ্যে বিচরণ করছেন। কিছুটা নির্জনতা প্রায়, প্রতিটি পরীক্ষায় প্রথম সারিতে। এভাবেই স্কুল জীবন শেষ করছিল। কি হতে চায় তার ভবিষ্যৎ তার শিক্ষিকারা বারবার জিজ্ঞাসা করল। যখন 18 বছর বয়স, দুর্দান্ত দুরন্ত যৌবন, তার কোনো প্রকাশ নেই শরীরে বা ফ্যাশনে। 1884 খ্রিস্টাব্দে গ্রীষ্মকাল, এসে গেল শিক্ষয়িত্রী হওয়ার সুযোগ। কেসুইটের বোর্ডিং স্কুলে 14 থেকে 16 বছরের মেয়েরা থাকে। মার্গারেট এলেন সাহিত্য ইতিহাসের শিক্ষিকা হয়ে। স্কুল বাড়িটির সর্বাঙ্গে অতীত লেগে আছে। এক পাশে প্রাচীন পাহাড়, গভীর হ্রদ, বড় বড় প্রাচীন প্রাচীন বৃক্ষ। এই সেই অট্টালিকা যেখানে একসময় বসবাস করে গেছেন বিখ্যাত ইংরেজ কবি সাদে আর কোলরিজ। এইরকমই একটা পরিবেশে মার্গারেট প্রয়োজন ছিল যেন। একটু দূরে সরে গেলেই গভীর ভাবরাজ্য। ক্রমে তিনি ক্যাথলিক হয়ে উঠলেন। প্রোটেস্ট্যান্ট আত্মীয় স্বজন আর তার ভালো লাগছে না যেন। এমনকি ভাই বোন মাকেও নয়, দূরে কোথাও আরও দূরে সরে যাওয়ার স্বপ্ন দেখছেন যেন সময় এসেছে। 1887 খ্রিস্টাব্দ, রাগবীর অনাথ আশ্রমে চাকরি নিয়ে তিনি চলে গেলেন। সেখানে সর্বহারা মেয়েদের মধ্যে নিজেকে খুলে পেলেন এবং খুলে আবিষ্কার করতে শুরু করলেন মেয়েদের জীবন কত রকমের হতে পারে। একেবারে অন্যভাবে স্বস্বরূপে শুরু হলো তার সেবার জীবন। অনাথ আশ্রমে চাকরি, রাগবীর এই অনাথ আশ্রমে চাকরি নিয়ে তার বাস্তব জীবনের ছবিটি, মহিলাদের যে কি কষ্টের, সেটি তিনি অনুভব করতে শুরু করলেন। না, এই জায়গাটিতেও তিনি নিজের সম্পূর্ণ বিকাশ সম্ভব হচ্ছে না যেন। আরও বৃহত্তর কর্মক্ষেত্রে যেন তার চায়। এসে গেল সে সুযোগও। প্রথমে খনি অঞ্চলে রক্সহামের সেকেন্ডারি স্কুলে, সেখান থেকে চেস্টারে। সেই সময় তার ছোট বোন মেয়ে লিভারপুলের শিক্ষয়িত্রী ছিলেন। তার ছোট ভাই রিজমন্ড লিভারপুল কলেজের ছাত্র। মার্গারেট মাকে বললেন, তুমি যদি লিভারপুলে এসে থাকো তাহলে আমরা সকলেই প্রায় সেখানে গিয়ে একসঙ্গে মিলিত হতে পারি। ইতিমধ্যে মার্গারেট সেখানকার শিশু মনস্কবিদদের প্রগতিমূলক শিক্ষাবিজ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলেন। এরপরে মাকে নিয়ে সকলে মিলে চলে এলেন উইলমন্টনে। মার্গারেট স্থানীয় একটি ছোট্ট স্কুলে কাজের জন্য যোগ দিলেন। সেখানে 4 থেকে 6 বছরের শিশুদের লেখাপড়া শেখানো হয়। মার্গারেট এই স্কুলে নতুন শিক্ষা পদ্ধতি চালু করলেন, একদম যেন ভারতীয় পরিবেশে। সেই সময় থেকে শুরু হলো তার লেখা। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতে লাগলো তার শিক্ষা বিষয়ক প্রবন্ধ। পরিচয় ঘটল প্রিন্স প্রকটকিনের সঙ্গে। জড়িত হলেন ফ্রি আয়ারল্যান্ড নামক বিপ্লবী সম্প্রদায়ের সঙ্গে। এই যে প্রিন্স প্রকটকিনের কথা বলছি, তিনি রাশিয়ান একজন বিপ্লবী। তিনি নিজেকে আত্মগোপন করে ইংল্যান্ডে অবস্থান করছেন। তার বিপ্লবী চিন্তা আয়ারল্যান্ডের বিপ্লবী সম্প্রদায়ের মধ্যে নিবেদিতা ফ্রি আয়ারল্যান্ড নামক বিপ্লবী সম্প্রদায়ের সাথে যুক্ত হয়ে ওই প্রিন্স কপটকিনের আইডিয়াগুলি সরবরাহ করতেন যেন। একদিকে বিপ্লব আর একদিকে রাশিয়ার বিপ্লব ও নির্বাসিত লাঞ্ছিত রুশ নেতৃগণের সঙ্গে তার এই অন্তরঙ্গ পরিচয় মনোজগতে ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করল। একদিকে পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষদের আত্মত্যাগ, সমস্ত রকম শৃঙ্খল থেকে মানুষের মুক্তির অসীম প্রয়াস, মুক্তিকামী মানুষের জীবনের বিড়ম্বনা, ক্ষমতাশীল মানুষদের নিরীহ মানুষের উপর অত্যাচার, সব মিলিয়ে মার্গারেট নিজে হয়ে উঠলেন এক সংজ্ঞাহীন বিপ্লব। উইলিমন্টনে আরেকটি জায়গায় তিনি নিজেই খুলে ফেললেন একটি স্কুল। স্কুলটির নাম রাখলেন রাস্কিন স্কুল। মার্গারেট হলেন অধ্যক্ষ। সুইজারল্যান্ডের পেস্তালোৎসি আর জার্মানের ফ্রেভেল প্রবর্তিত আধুনিক শিক্ষা পদ্ধতিতে যারা শ্রদ্ধাশীল, কেবল সেই সব সুধীবৃন্দরাই এই স্কুলে কর্মী হলেন। সেকালের বিখ্যাত চিত্রশিল্পী এবেঞ্জার কুক এই স্কুলের একজন শিক্ষক হলেন। এই শিক্ষকের কাছে মার্গারেটও চিত্রশিল্পবিদ্যা আয়ত্ত করে নিলেন, যা পরবর্তী জীবনে তার কাজে লাগবে
যেটা আমাদের আলোচনার মধ্যেও এসেছে বা আসবে। শিক্ষিত ও সম্ভ্রান্ত সমাজে মার্গারেট তখন একটি নাম। অবসর সময় লেডি রিপনের সেলুনে গিয়ে শিল্প ও সাহিত্য চর্চাও করতে লাগলেন। এই সেলুনই পরবর্তীকালে তার জীবনের একটা ইতিহাসে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করছি। সেন্ট জেমস গেজেটের সম্পাদক আর মালকিন আর মার্গারেটের চেষ্টায় এই সেলুনটি ক্রমে পরিণত হলো প্রসিদ্ধ সিসেম ক্লাব। এই ক্লাবে একত্রিত হলেন বিখ্যাত সব ব্যক্তিরা, যেমন বার্নার্ড শ, হাক্সলি প্রমুখ। সিসেম ক্লাবের এক অধিবেশনে অভিজাত বিদুষী লেডি ইসাবেল মার্গারসন, একজন বিখ্যাত মহিলা, তার সঙ্গেও মার্গারেটের পরিচিতি ঘটে। বিদ্যাব্যতা, বহুমুখী প্রতিভা, কর্তব্যনিষ্ঠা ইত্যাদি গুণে মুগ্ধ হয়ে ওই ক্লাবের গুণী মানুষেরা তাকেই করলেন সম্পাদিকা ও অন্যতম বক্তা। সিসেম ক্লাবের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠল শিশু মনস্তত্ত্ব আর নারীর অধিকার। মনের এই দিকটা সেই অনুপাতে খালি হয়ে যাচ্ছে। এ তো সব বাস্তব জগতের ব্যাপার। অতীন্দ্রিয় জগতের খবর কে দেবে? ভগবানকে দিয়েই তো শুরু হয়েছিল জীবন। গর্ভধারিণীর মা তো জীবনের প্রথম স্কন্দনের ক্ষণেই এক উষাকালে মার্গারেটকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছিলেন। মৃত্যুকালে পিতা বলেছিলেন, এর পথ খোলা রেখো। প্রোটেস্ট্যান্ট ভাবধারা থেকে বেরিয়ে ক্যাথলিক জগতে বিশ্বাস, ভক্তি ও প্রেমে অবগাহন করতে চেয়েছিলেন। কোথায় গেল মনের সেই সব ভাব? তিনি কি ক্রমেই নাস্তিক হয়ে যাচ্ছেন? অন্ধকার রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, বাতাস যখন শোঁ করে শব্দ তোলে, মার্গারেট তখন অস্ফুটে বলতে থাকেন, কোথায় তুমি, কোথায় তুমি, আমার অন্তর্লকের দিশারি। মার্গারেট নিজেকে বিশ্লেষণ করছেন, বলছেন, এককালে খ্রিস্ট ধর্ম বলতে আমি যা বুঝতাম তা হলো ঈশ্বরকে জগৎ পিতা জ্ঞানে উপলব্ধি করা। একদিন সে বিশ্বাস হারিয়ে গেল। ভেতরের প্রশ্ন জাগলো, শুধুমাত্র ধারণা বা কল্পনা হিসাবে এর কি কোনো মূল্য আছে? কোনো মানুষের বা কোনো জাতীয় চিন্তায় এই বিশ্বাস দানা বাঁধলে কি মানুষ ও সেই জাতি সম্পূর্ণ বদলে যেতে বাধ্য? কিন্তু কোথায় তা হচ্ছে? সবটাই তো মৌলিক। এই সংশয়ের সমাধান তো কোথাও পাচ্ছি না। এই রকমই যখন তার মনের অবস্থা, উপাসনার উপর সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলার দুঃখে মার্গারেট কাতর। সেই সময় একদিন শিল্পাচার্য এভেঞ্জার কুক খবর দিলেন, ইটি স্টাডির বাড়িতে এক হিন্দু সন্ন্যাসী এসেছেন। তিনি লন্ডনের ওয়েস্ট এন্ড লেডি ইসাবেল মার্গারসনের বাড়িতে এক ঘরোয়া বৈঠকে কিছু আলোচনা করবেন। সিসেম ক্লাবের সভ্য ছিলেন মিস্টার স্টাডি আর মিস হেনরিয়েটো মুলার। এরা একদিন ক্লাবে আমেরিকা ধর্ম মহাসভার অসামান্য সাফল্যের কথা বলছিলেন তার বিরাট ব্যক্তিত্ব ও প্রতিভার কথা। মার্গারেট নিজেই লিখছেন, সময়টা ছিল নভেম্বর মাসের এক রবিবারের শীতল অপরাহ্ন। স্থান ওয়েস্ট এন্ডের ড্রয়িং রুম। অর্ধবৃত্তাকার উপবিষ্ট সত্যিমণ্ডলীর দিকে মুখ করে তিনি বসেছিলেন। তার পশ্চাতে ছিল অগ্নি রাখিবার একটি প্রজ্বলিত কুণ্ড। আর যখন তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার মধ্যে মধ্যে উদাহরণ ব্যাখ্যা করতে গিয়ে কোনো আবৃত্তি করছেন, তখন গোধূলি বা অন্ধকারের মিলন স্তম্ভিত সেই দৃশ্যটি নিশ্চয়ই ভারতের কোনো উদ্যানে অথবা সূর্যাস্তকালে কূপের নিকটে কিংবা গ্রামের উৎকণ্ঠে বৃক্ষতলে উপবিষ্ট সাধু এবং তাহার চারিদিকে সমবেত শক্তিবিন্নরী এইরূপ এক দৃশ্যেরই কৌতুকার রূপান্তর বললে বোধহয় ভুল হবে না। ইংল্যান্ডে আচার্য হিসাবে স্বামীজিকে তখনই প্রথম আবিষ্কার করলেন মার্গারেট নোবেল। আজ নিবেদিতার জীবনের পেছনের ইতিহাসের স্বামীজির সংস্পর্শে আসার আগে পর্যন্ত আলোচনায় এখানেই শেষ করব। এরপরে স্বামীজির সাথে আলাপের আরও কিছুটা পর্ব আমরা এর পরের পর্বে আলোচনার মধ্যে নিয়ে আসব। তাই নিবেদিতার ভারত দর্শনের ৫৫তম পর্বে সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন। প্যান্ডামিক সিচুয়েশানে ধীরে ধীরে করোনা গ্রাফটি নিম্নমুখী হচ্ছে, আমাদের মনে আশার আলো সঞ্চারিত হচ্ছে। তাই সকলকে ভাবি আনন্দময় যে সমাজ
আমাদের ছিল, সেখানে ধীরে ধীরে ফিরে আসার ছন্দে আমরা পৌঁছাবো। এই আনন্দেই আমরা অপেক্ষামান। এটাই আমাদের পূর্ব দিকের নতুন সূর্য উদয়ের ভোর মনে করি। তাতেই আনন্দ, তাতেই তৃপ্তি। সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে শেষ করলাম নিবেদিতার ভারত দর্শন 55 পর্ব। আবার আগামী রবিবার ভিন্ন পর্ব নিয়ে আসব। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবি এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।